ফ্লোরে রক্ত ছড়াছড়ি দেখে বিকট চিৎকার দিয়ে রুমের একপাশে বসে পড়ল নীলিমা। শরীর অনবরত কাঁপছে, কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অবশ্য পারবেই বা কিভাবে? চোখের সামনে সারা শরীরে রক্ত নিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তারই ক্লাসমেট রাতুল, আর তারই বিপরীত দিকে দাঁড়িয়ে আছে মিহরান। নীলিমা রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে, শরীরে তীব্র কম্পন চলমান, চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন অথচ ভয়ঙ্কর ব্যক্তিটিকে দেখে বারবার ভয়ে আটকে উঠছে নীলিমা। সামনে থাকা ব্যক্তিটি একবার ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রাতুলের দিকে রক্তিম চোখে তাকিয়ে থেকে নীলিমার দিকে শীতলভাবে দৃষ্টি দিল। মিহরানের এই শীতল দৃষ্টিতে নীলিমার শরীরে যেন আরও একবার তীব্র কম্পন হলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, সেই ঘাম গিয়ে নাকে পড়ছে। ধীরে ধীরে সেটা ঠোঁটের কাছে এসে পড়তে নিলে সাথে সাথে টিস্যু দিয়ে মুছে দিল মিহরান। তারপর নীলিমার মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। হঠাৎ এমন হয় আরও একবার আটকে উঠল নীলিমা। মিহরানের সামনে থেকে ছিটকে দূরে সরে গেল। মিহরান এখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। মিহরান এবার নীলিমার দিকে এগিয়ে আসলো। সেটা দেখে নীলিমা অস্ফুট সুরে বলল, খবরদার, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি একজন সাইকো, বদ্ধ পাগল, উন্মাদ। আপনার ওই নিকৃষ্ট হাতের ছোঁয়া আমাকে দিবেন না, একদম ভালো হবে না বলছি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই বলেই দুই হাত দিয়ে কান চেপে ধরল নীলিমা। তুমি কেন আমার থেকে বারবার মুক্তি চাও ব্লুবার্ড? তুমি জানো যে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কখনো মুক্তি পাবে না। আর মৃত্যু যেহেতু অনিবার্য, তাই তুমি মরে গেলে আমাকে আমার কাছে মমি করে রেখে দেব। বাই এনি চান্স তুমি কি আমার কাছে মমি হয়ে থাকতে চাও নাকি জীবন্ত? কানের কাছে ফিসফিস করে কথাগুলো শুনে নীলিমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। হাসি খুশি সুন্দর জীবনটা যে এভাবে অসহনীয় যন্ত্রণায় পরিণত হবে সেটা ঘূর্ণাক্ষরও কল্পনা করতে পারেনি নীলিমা। হাত দিয়ে চোখের পানি মুছতে নিলে সাথে সাথে তার হাত খপ করে ধরে ফেলে মিহরান। তারপর নিজের হাত দিয়ে নীলিমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, এই চোখের পানি ঝরানোর অধিকার শুধু আমার, আর মোছার অধিকারও শুধুই আমার। আর হ্যাঁ, আমার থেকে মুক্ত হওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার অবস্থান তোমার জন্য কতটুকু আশা করি সেটা এতদিনে ভালোভাবে বুঝে গেছো। নেক্সট টাইম মুক্তি চাই করে মাথাটা খারাপ করবে না। আই হেট দিস ওয়ার্ড, মাইন্ড ইট। এই ডফারটার অবস্থা দেখেছো তো? আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলে সবার এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করব আমি। তারপর নীলিমার এক গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, ব্লুবার্ড, তুমি কি চাও তোমার এই ছোট্ট ডিসিশনের জন্য এতগুলো মানুষের প্রাণ ঝরে যাক? নিশ্চয়ই না। এ বলে মিহরান চলে যেতে নিলে হঠাৎ করে নীলিমা ওর পা জড়িয়ে ধরে। আকস্মিক পা জড়িয়ে ধরে একটু অবাক হয়ে নিচে তাকায় মিহরান। নীলিমার চোখ থেকে অশ্র গড়িয়ে মিহরানের পায়ের উপর পড়ছে। মিহরান এতে যেন আরও কয়েক দফা রেগে গেল। মিহরানের পা থেকে নীলিমা হাত ছাড়িয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে ওর গালে আলতো করে হাত রেখে বলল, কি হলো, পা ধরলো কেন ব্লুবার্ড? তোমার স্থান তো আমার বুকে, পায় না? মিহরানের চোখ এখনও লাল হয়ে আছে, কপালের রগগুলো যেন দপদপ করছে। সেটা দেখে একটা শুকনো ঢোক গিলে নীলিমা বলল, প্লিজ আপনি রাতুলকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ও আমার স্কুল ফ্রেন্ড, আর কিছু না। ভার্সিটিতেও আমরা একই সাথে ভর্তি হয়েছি, এছাড়া কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। দয়া করে ওকে ছেড়ে দিন। কথাগুলো বলে নীলিমা কান্না করছিল। হঠাৎ করে মিহরান নীলিমাকে ছেড়ে রুমের দরজা খুলে চলে গেল। আকস্মিক ঘটনায় নীলিমা কিছু বুঝে উঠতে পারল না। কিছু ভাবার আগেই দেখতে পেলে মিহরান হাতে ধারালো ছুরি নিয়ে রক্তিম চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাতুলের দিকে। নীলিমার বুঝতে আর বাকি রইল না কি ঘটতে চলেছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে মিহরানের হাত ধরে বলল, কি করছেন আপনি? ওকে খুন করে ফেলবেন নাকি? নীলিমার কথা শুনে মিহরান উচ্চ শব্দে হেসে দেয়। সে ভয়ঙ্কর হাসি আওয়াজে মনে হয় পুরো ঘর কেঁপে উঠল। সাথে নীলিমা ও মিহরান নীলিমার এক হাত ধরে ওর বুকের বাম পাশে রেখে বলল, হার্টবিট শুনতে পাচ্ছ ব্লুবার্ড? জানো তো, এই হার্টবিট ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষের জীবন বেঁচে থাকে। যখন জীবন শেষ হয়ে যায় তখন হার্টবিট চলাও বন্ধ করে দেয়। আর তুমি হলে আমার জীবন। আর কেউ নিশ্চয়ই চায় না যে তার জীবনের দিকে কেউ হাত বাড়াক। ও নরপিশাচটা তোমার হাতে হাত দিয়েছে। আমার সামনে তোমার দিকে 4 মিনিট 23 সেকেন্ড তাকিয়েছিল। ওর চোখে তোমার জন্য দুর্বলতা দেখেছি। আর স্কুল জীবন থেকে যেহেতু তোমাদের পরিচয়, সেহেতু নিশ্চয়ই অনেকবার তোমার হাতে ও টাচ করেছে আর তাকিয়েছেও। আর আজ তুমি ওর জন্য কান্না করছো, এর মানে ওর জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। কই, তুমি তো আমার জন্য কখনো কান্না করো না। 15 দিন যাবৎ তুমি আমার সাথে আছো। তোমার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আমার হাতের ছোঁয়া লাগলে তোমার অস্বস্তি হয়,
আমার নিঃশ্বাসও তোমার কাছে বিষাক্ত মনে হয়, অথচ ওই বাসটার তোমার হাত ধরলো সেটাতে তোমার অস্বস্তি লাগেনি? ও, তোমার মতে তো আমি সাইকো, বদ্ধ উন্মাদ। তাহলে এই সাইকোগিরি আজকে ভালোভাবে দেখে নাও। ওর শাস্তি অনেক আগে পাওয়া উচিত ছিল। যাই হোক, আজকে সুদে আসলে পূরণ করব। তুমি একদম চিন্তা করো না ব্লুবার্ড। নীলিমার গালে স্লাইড করতে করতে কথাগুলো বলল মিহরান। মিহরান এবার রাতুলের পাশে গিয়ে বসলো। রাতুল অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তে মাখামাখি। মিহরান রাতুলের চোখ বরাবর ছুরিটা তাক করতে নিলে নীলিমা খপ করে ছুরিটা ওর হাত থেকে নিয়ে যায়। মিহরান নীলিমার এই আচরণে রাগে লাল হয়ে ওঠে। নীলিমার কাছে গিয়ে ওর চিবুক ধরে বলল, তোমার সাহস হলো কি করে আমার কাছ থেকে ছুরিটা কেড়ে নেওয়ার? প্লিজ, আপনি রাতুলকে খুন করবেন না। আমি কোনোদিন রাতুলের সাথে কথা বলবো না, দেখাও করবো না। দয়া করে ওকে প্রাণে মারবেন না। হাত জোর করে কথাগুলো বলল নীলিমা। হঠাৎ করে মিহরান নীলিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরা নীলিমার হাত আলগা হয়ে গেল। সেই সুযোগে মিহরান নীলিমার হাত থেকে ছুরিটা নিয়ে বলল, খুব নরম তুলতুলে তুমি ব্লুবার্ড। তুমি চিন্তা করো না, ওকে আমি প্রাণে মারবো না, জাস্ট একটু শাস্তি দিব। প্রথমে ওর চোখ দুটো তুলে নিব, তারপর দুটো হাত কাটবো, ব্যাস। তারপর হসপিটালে ফেলে আসবো। যে চোখ জোড়া দিয়ে তোমার দিকে তাকিয়েছে সে চোখ না থাকাই ভালো। যে হাত দিয়ে তোমাকে ছুঁয়েছে সেই হাত দিয়ে আর কিছু করার ক্ষমতা থাকবে না। তুমি যদি ওর মৃত্যু না চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। ওর দিকে তোমার তাকিয়ে থাকা আমার একদম সহ্য হচ্ছে না, খুব হিংসা হয় আমার। ভুলে যেও না তুমি আফরোজ মিহরান চৌধুরীর স্ত্রী। তুমি শুধু আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকাবে, আর কারো দিকে না। কথাগুলো বলেই রাতুলের দিকে যেতে লাগলো মিহরান। যখনই রাতুলকে অ্যাটাক করতে যাবে তখনই পেছন থেকে চিৎকার শব্দে ফিরে তাকালো মিহরান। ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে নীলিমা। সেটা দেখে রহস্যময় হাসি দিল মিহরান। কেন বারবার এত চিৎকার করো বলো তো ব্লুবার্ড? এত চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার আনছি। কথাটা বলেই চলে গেল মিহরান। সবে মাত্র জ্ঞান ফিরল নীলিমার। জ্ঞান ফেরা মাত্র মিহরানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল নীলিমা। মনে পড়ে গেল সকালের ঘটনা। নীলিমার বিয়ের 15 দিন পর মিহরানের অনুমতি পেয়ে খুশি মনে ইউনিভার্সিটিতে যাচ্ছিল নীলিমা। অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম হবে কিছুদিন পর। তাই ক্লাস ফ্রেন্ডদের থেকে নোটস নেবে বলে অনেক অনুরোধ করে মিহরানকে রাজি করিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছিল। মিহরান নীলিমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়, আর বলে যায় ইউনিভার্সিটিতে কাজ শেষ হওয়ার পর যেন ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করে। মিহরান ওকে নিয়ে যাবে, আর ভুলেও যেন কোনো ছেলের দিকে না তাকায়, তবে মারাত্মক কিছু হবে। এইসব বলে শাসিয়ে যায়। নীলিমা সভ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়। ভার্সিটির ক্লাস শেষ করে নীলিমা গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এমন সময় হাতে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে যায়। পাশে তাকিয়ে দেখে রাতুল হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। নীলিমা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, রাতুল তুমি এখানে? আমিও তো তোমাকে দেখে অবাক হলাম, তুমি এখানে কি করে? আমি তো এই ইউনিভার্সিটিতেই পড়ি। ও তাই নাকি? আমিও তো এখানেই ভর্তি হয়েছি, 6 মাস হলো, কিন্তু নিয়মিত আসা হয় না। শুনলাম কিছুদিন পর আমাদের ফাইনাল এক্সাম, তাই নোটস নিতে এলাম। যাই হোক, এখন থেকে আমার আর একা লাগবে না। আমার স্কুল লাইফের ফ্রেন্ডকে তো আমি পেয়ে গেলাম, এখন থেকে রেগুলার আসবো। কি বলো নীলু? আর একটা কথা, তুমি কিন্তু আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছো নীলু। নীলিমা কিছু বলতে যাবে তার আগেই ওর বাম হাতে কারো শক্ত হাতের ছোঁয়া অনুভব করলো। পাশে তাকিয়ে দেখলো নীলিমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে মিহরান। নীলিমার হাত পা যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। পরক্ষণে খেয়াল করলো রাতুল নীলিমার ডান হাত ধরে আছে হাসি মুখে। আসলে কথা বলার কারণে খেয়ালই করেনি যে রাতুল এতক্ষণ ধরে ওর হাত ধরেছিল। মিহরানকে দেখে নীলিমা রাতুলের থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে কাঁপা কাঁপা সুরে বলতে থাকলো, আসলে রাতুল আমার স্কুল ফ্রেন্ড। ও এই ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। আজকে নোটস নিতে এসে দেখা হয়ে গেল। নীলিমার 2 ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে মিহরান বলল, ব্যাস, আর বলতে হবে না। ও তোমার ফ্রেন্ড তাই তো? এটা বলে মুচকি হাসি দিয়ে রাতুলের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আফরোজ মিহরান চৌধুরী, নীলিমার হাজব্যান্ড। মিহরানের কথা শুনে রাতুল যেন অবাকের শীর্ষে পৌঁছালো। ও ভাবতেই পারেনি যে নীলিমার বিয়ে হয়ে গেছে। আসলে স্কুল লাইফ থেকেই রাতুল নীলিমাকে খুব পছন্দ করত। কয়েকবার প্রপোজ করবে ভেবেছিল, কিন্তু নীলিমা যদি না করে দেয় তাহলে ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে, সে ভয়ে আর প্রপোজ করা হয়নি। তারপর পড়ালেখার কারণে দুজন দুই দিকে চলে যায়। হঠাৎ ভার্সিটির গেটের সামনে নীলিমাকে দেখার পর রাতুল খুব খুশি হয়ে যায়, কিন্তু মিহরানের কথা শুনে যেন সব খুশি গায়েব হয়ে গেল। তবুও ম্লান হেসে হ্যান্ডশেক করলো মিহরানের সাথে। মিহরান মুচকি হেসে বলল, তুমি আমার থেকে বয়সে ছোট হবে তাই তুমি করে বলছি। তা তোমার বাসা কোথায় রাতুল? রাতুল ম্লান হেসে বলল, এই তো সামনে, 10 মিনিট লাগবে হেঁটে যেতে। তাহলে আমাদের সাথেই চলো, আমার গাড়িতে তোমরা 2 ফ্রেন্ড মিলে উঠে পড়ো। কতদিন পর তোমাদের দেখা, যেতে যেতে গল্পও করা যাবে।
মিহিরানের নরম সুরে কথাগুলো শুনে নীলিমা যেন বিস্ময়ের শেষ প্রান্তে চলে গেল। নীলিমা বুঝতেই পারছিল না যে এটা ঝড়ের পূর্বাভাস। রাতুল মুচকি হেসে বলল, আমি যেতে পারবো, আপনারা চলে যান ভাইয়া। তোমাকে তো আমি আজ কোনো মতেই ছাড়ছি না। কথা না বাড়িয়ে উঠে পড়ো দুজনে। রাতুল নীলিমার দিকে তাকালো। নীলিমা ওকে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলল। রাতুল গাড়ির পেছনে সিটে বসলো। নীলিমা কোথায় বসবে ভেবে পাচ্ছিল না। এর মধ্যে মিহিরানের শান্ত সুরে ভেসে আসলো, তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে বসতে চাও নাকি আমার সাথে? মিহিরানের ওই কণ্ঠস্বরে যেন কিছু একটা ছিল। নীলিমা আর কোনো উত্তর না দিয়েই সামনে গিয়ে মিহিরানের পাশে সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। মিহিরান গাড়ি স্টার্ট দিল। হাই স্পিডে গাড়ি চলতে থাকলো। হঠাৎ রাতুল বলে উঠল, ভাইয়া এখানেই আমাদের বাসা, এই জায়গায় নামিয়ে দিন। রাতুলের কথায় মিহিরান বাঁকা হাসি দিয়ে বলল, সেটা কি করে হয়? আজ আমাদের প্রথম দেখা। তোমাকে আমার বাসায় না নিয়ে গেলে কেমন দেখায় বলো? আগে আমাদের বাসায় যাবে, তারপর তোমার যেখানে যেতে মন চায় সেখানে যাবে। না ভাই, আরেকদিন যাব। নো নেভার। আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। আজকে যেতে বলেছি, সো আজকেই যাবে। রাতুল আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ওরা ওদের বাসার সামনে চলে আসলো। মিহিরান নীলিমাকে বলল, রাতুলকে নিয়ে গেস্ট রুমে যাও। ওকে বসতে বলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি পার্ক করে আসছি। নীলিমা রাতুলকে নিয়ে বাসার ভিতরে গেল। রাতুলকে গেস্ট রুমে গিয়ে বসতে বলে উপরে চলে গেল ফ্রেশ হতে। নীলিমার মনে একটু খটকা লাগলো মিহিরানের এহেন আচরণে, তবুও কিছু বলল না। এদিকে রাতুল সবেমাত্র গেস্ট রুমে গিয়ে চারদিক দেখছিল, তখনই পেছন থেকে ভারী কিছুর আক্রমণে মাথার তীব্র যন্ত্রণা হলো। রাতুল আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে গেল ফ্লোরে। পেছন থাকা ব্যক্তিটি রাতুলকে আরও কয়েকটি আঘাত করলো মোটা রড দিয়ে, যার ফলে রাতুলের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। নীলিমা মাত্রই ফ্রেশ হয়ে নিচে নামছিল, এমন সময় নিচে কিছু শব্দ পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এলো। নিচে এসে মিহিরানকে দেখে দাঁড়িয়ে গেল। নিজেকে জানো, উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক সক্রেটিস। কিন্তু তুমি তো নিজেকেই জানো না, আমাকে কিভাবে জানবে? জোর করে হোক, যেভাবেই হোক, তুমি আমার বিয়ে করা স্ত্রী। 15 দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে। এই 15 দিনে নিশ্চয়ই তোমার আমাকে ভালোভাবে জানা উচিত ছিল, কিন্তু আফসোস এখনও তুমি আমাকে ভালোভাবে জানতে পারোনি। নীলিমার খুব কাছে গিয়ে কথাগুলো বলল মিহিরান। নীলিমা যেহেতু সিঁড়ি দিয়ে খুব দ্রুত নিচে নামছিল, এমন সময় মিহিরানের সামনে এসে পড়ায় হকচকিয়ে যায়। তখনই মিহিরান এই কথাগুলো বলে। এতে নীলিমা অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। নীলিমা মিহিরানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, হঠাৎ এই কথা বলছেন কেন? মিহিরান মুচকি হেসে বলল, সেটা তোমার না জানলেও চলবে। যাই হোক, এত তাড়াহুড়ো করে নিচে নেমে এলে যে? কথাটি বলে নীলিমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মিহিরান। নিচে আসার সময় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম, তাই। নীলিমাকে কথাটি সম্পূর্ণ করতে না দিয়ে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে মিহিরান বলল, ও এই ব্যাপার, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ফলো মি ব্লুবার্ড। নীলিমা মিহিরানের পেছনে গেল গেস্ট রুমের দিকে। রুমের সামনে আসতে ফ্লোরের দিকে তাকিয়ে থমকে গেল নীলিমা। আর তারপরের ঘটনা সবার জানা। টি টেবিলে ট্রে রাখার আওয়াজে ভাবনা থেকে ফিরে এলো নীলিমা। সামনে থাকা মানুষটির দিকে বিস্ফোরিত নয়নে তাকালো। নীলিমার ওই তীক্ষ্ণ চাহনি মিহিরানের চোখ এড়ালো না। মিহিরান মুচকি হাসি দিয়ে বলল, কি হলো ব্লুবার্ড, এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো বাঘ তার শিকারীকে পেয়ে কীভাবে ভোজন করবে তার প্ল্যান করছে। মিহিরানের কথা নীলিমার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। তৎক্ষণাৎ প্রশ্ন করলো, আপনি কি করেছেন রাতুলের সাথে? মিহিরান নিচের দিকে তাকিয়ে খাবার সার্ভ করতে করতে বলল, তেমন কিছু না, জাস্ট ডান হাতটা এমনভাবে জখম করেছি যেন ওই হাত দিয়ে কোনো কাজ করতে না পারে, আর বাম চোখটাকে নষ্ট করে দিয়েছি। তারপর একটা হসপিটাল থেকে একটু দূরে ফেলে দিয়ে এসেছি, যেখানে কোনো সিসি ক্যামেরা নেই। বেচারা তোমার স্কুল ফ্রেন্ড ছিল, না জানি কত হেল্প করেছে স্কুল জীবনে, তাই সামান্য শাস্তি দিয়েছি। মিহিরান খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল। এই মুহূর্তে কেউ সামনে থাকলে তার হাব ভাব দেখে বলতো মিহিরান হয়তো কোনো মজার গল্প বলছে। আপনি বুঝতে পারছেন আপনি মানুষ নাকি পশু? কটমটিয়ে বলল নীলিমা। অবশ্যই আমি মানুষ, কিন্তু একটু অস্বাভাবিক, আর সেটা শুধু তোমার জন্য, আর কারোর জন্য নয়, বুঝেছো ব্লুবার্ড? মিহিরানের এইরকম খামখেয়ালি কথা নীলিমার রাগ যেন 3 গুণ বেড়ে গেল। চিৎকার করে বলল, আমি এই মুহূর্তে এ বাসা ছেড়ে চলে যাব, আর এক মুহূর্তও আপনার সাথে থাকবো না। আপনি মানুষরূপী হায়না। রাতুল কোনো দোষ না করে যদি শাস্তি পায়, তাহলে আমাকে আপনি মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, কেন করেছেন তার উত্তর আপনি এখনও দেননি। আমি উত্তর চাইও না। একটা পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি চলে যাব এখান থেকে। এই বলে নীলিমা বিছানা থেকে উঠে দরজার কাছে যেতেই হাতে টান অনুভব করলো। পেছনে তাকাতেই দেখলো একজোড়া লাল চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। মনে হচ্ছে চোখ জোড়া হাত দিলে রক্ত গড়িয়ে পড়বে।
মেহরানের ওই লাল চোখ জোড়া দেখে নীলিমা কিঞ্চিত কেঁপে উঠল। পরক্ষণে নিজেকে শান্ত করল, কারণ এই 15 দিনে এই চোখ জোড়ার অনেকবার মুখোমুখি হয়েছে, তাই মেহরানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মেহরান একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এই 15 দিনে এ নিয়ে 20 বার পালানোর চেষ্টা করেছ, সফল হয়েছ? একবারও হওনি, আর হবেও না। তোমাকে অনেক বুঝিয়েছি আমার অনুভূতিগুলো। তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা হয়তো পরিমাপ করতে পারবো না। দীর্ঘ প্রতীক্ষার পর তোমাকে নিজের করে এনেছি, ছেড়ে দেওয়ার জন্য নয়। তোমাকে আগেই বলেছি তুমি আমার থেকে কখনোই মুক্তি পাবে না যত দিন না আমার মৃত্যু হচ্ছে। কিন্তু তুমি যদি চাও তোমাকে আমার কাছে মমি করে রাখবো, এখন মনে হচ্ছে তুমি সেটাই চাচ্ছ। ওকে ফাইন, তোমার অজ্ঞাত মনে চাওয়াটাই আমি পূরণ করব। কথাগুলো বলে মেহরান নীলিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর দরজা বাহির থেকে লক করে চলে গেল। নীলিমা বিছানায় বসে কান্না করছিল। এমন সময় দরজা খোলার শব্দে পেছন ফিরে তাকালো। মেহরান নীলিমার কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। নীলিমাকে স্টোররুমে নিয়ে একটি চেয়ারের 2 কোণায় রাখা দড়ি দিয়ে বেঁধে দিল। কয়েক মিনিটের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল যে নীলিমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেহরান কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। পরক্ষণেই সামনে তাকে নীলিমার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। মেহরান ফ্লোরে সিমেন্টের সাথে পানি মিলিয়ে সিমেন্ট গুলিয়ে সেগুলো একটা বড় বাটিতে রাখছে। নীলিমার চক্ষু যেন চড়ক গাছ। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এগুলো দিয়ে কী করবেন? তোমার মমি বানাবো, তারপর সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দিব। চাইলেও আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। কথাগুলো বলে মুচকে হাসি দিল মেহরান। হাসিটা এমন ছিল যেন কোনো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। মেহরানের কথা শুনে নীলিমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। এক মনে ভাবতে লাগলো, যে মেয়ে টিচারের মার খাওয়ার ভয়ে ছোটবেলা থেকে পড়া কমপ্লিট করে যেত, এমনকি যে কোনো কিছুর আঘাতের ভয়ে অতি সাবধানে চলাফেরা করে, সে নাকি মমি হয়ে যাবে, তাও আবার জীবিত অবস্থায়। কথাগুলো ভাবতে নীলিমার গা রিরি করে ওঠে। আর এই সাইকোটা যেভাবে সিমেন্ট গুলিয়ে রাখছে, মনে হয় খুব কঠিনভাবে আমার মমি তৈরি করবে। না না, আমি যেখানে সামান্য আঘাত সহ্য করতে পারি না, সেখানে মমি হওয়া তো অনেক দূরের ব্যাপার। আত্মহত্যা মহাপাপ না হলে অনেক আগেই সেটা করে ফেলতাম। কিন্তু আমি একদমই জাহান্নামে যেতে চাই না। আর আত্মহত্যা তো আরও ভয়াবহ। দূর ছাই, আমি এসব কী ভাবছি? এই সাইকোটার সাথে থাকতে থাকতে আমিও মনে হয় সাইকো হয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখন নিনজা টেকনিক খাটাবো। সাইকোটার সাথে তালে তাল মিলিয়ে মমি হওয়া থেকে নিজেকে বাঁচাবো যেভাবেই হোক। জিবা দিয়ে ঠোঁট ভিজে নীলিমা মেহরানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেহরান নীলিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। নীলিমা মেহরানের হাসি দেখে যেন ক্রাশ খেয়ে গেল। এই প্রথম মেহরানকে নীলিমা খুব ভালোভাবে দেখল। মাথা ঝাঁকড়া চুল, ভাসা ভাসা চোখ, অর্ধ খাড়া অর্ধ বোচা নাক, ব্রাউন কালার ঠোঁট, তার উপর নজর কাড়া হাসি, সব মিলিয়ে রকস্টার। কিন্তু ভেতরে যে আস্ত একটা হিটলার, সেটা তো কাছে থেকে না দেখলে কখনোই বুঝতো না। চোখের সামনে মেহরানের হাত এপাশ ওপাশ করতে নীলিমার ধ্যান ভাঙল। কোন ভাবনার জগতে ডুবেছিলে ব্লুবার্ড? নিশ্চয়ই মমি হওয়ার পরের জীবন কেমন কাটবে সেটা নিয়ে ভাবছিলে। মেহরানের এহেন কথা নীলিমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সেটা মেহরান লক্ষ্য করে টিস্যু দিয়ে মুছে দিল। নীলিমা মেহরানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখুন, আপনি রাতুলের সাথে যা করেছেন সেটা হয়তো ঠিক করেননি, কিন্তু আমার সাথে যেটা করতে চাইছেন সেটা তো আরও বড় ভুল। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? তাহলে আমাকে জীবন্ত মমি বানাতে আপনার কষ্ট হবে না বলুন? এতই যখন বোঝো, তাহলে বারবার আমার কাছ থেকে পালাতে চাও কেন? তুই যে একটা বদ্ধ পাগল, তাই তো পালাতে চাই। খারুস একটা। নীলিমা মনে মনে কথাগুলো বলল, কিন্তু উপরে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, দেখুন, আমি আপনাকে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না, আর না আপনার পরিচয় আমি জানি। আপনি আমাকে লুট করে তুলে এনে হুট করে বিয়ে করেছেন, তাও আমার ইচ্ছার বিরুদ্ধে। তার উপর আপনি আমাকে 15 দিন বন্ধ দরজায় আটকে রেখেছেন, শুধু সময় মতো খাবার দিয়েছেন। আর যখন আমি পালাতে চাইতাম, তখনই আপনি আপনার লাল চোখ জোড়া দিয়ে আমায় ভস্ম করে দিয়েছেন। আর আজ আপনি আমার ফ্রেন্ডকে এভাবে মারলেন। এত কিছুর পর আমার এরকম রিয়েক্ট করা স্বাভাবিক কি না? আপনি বলুন, আপনি হলে কি করতেন? একটুও স্বাভাবিক না, কারণ প্রথমত তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসার অনুভূতি হওয়ার পর থেকে। দ্বিতীয়ত, তোমার প্রতিটা ভালো লাগা খারাপ লাগা সব আমার জানা। বলতে পারো তোমাকে আমি পুরো মুখস্থ করেছি। আর তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেটা হলো অপরিসীম ভালোবাসা, যার কোনো পরিসীমা নেই। সো আমার অমূল্য সম্পদে কখনোই আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। তাকানো তো অনেক দূরের কথা, আমি সেটা কখনোই মানব না, কারণ তোমার ক্ষেত্রে আমি বড্ড হিংসুটে ব্লুবার্ড। কথাগুলো খুব সফট ভয়েসে বলল মেহরান। মেহরানের এই শীতল কণ্ঠ শুনে নীলিমার শরীরের শিরা উপশিরায় অন্যরকম শিহরণ বয়ে গেল। মেহরান আবার বলতে শুরু করলো, রাতুলের প্রথম ভুল হলো
ও তোমার হাত স্পর্শ করেছে। দ্বিতীয় ভুল হলো ও তোমার সৌন্দর্যের প্রশংসা করেছে, যেটা করার অধিকার একমাত্র আমার। আর ওর সবচেয়ে বড় ভুল হলো ওর চোখে তোমার জন্য গভীর ভালোবাসা দেখেছি, যেটা আমার সহ্য সীমার বাইরে ছিল। তাই এই শাস্তিগুলো ওর প্রাপ্য ছিল। এনিওয়ে, তুমি জানতে চেয়েছো যে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, তাই তো? নীলিমা হ্যাবোধক মাথা নাড়ল। ওয়েল, আমি হলে এইরকম বিশ্বপ্রেমিককে মাথায় তুলে রাখতাম। তার ভালোবাসার অনলে পড়তে চাইতাম বারবার। তার মধ্যে নিজেকে বিলিয়ে দিতাম নিঃস্বার্থভাবে। তাকে নিয়ে হারিয়ে যেতাম গহীন কোনো অজানায়, যেখানে শুধু সে আর আমি থাকবো। আশা করি আমার উত্তর পেয়েছো ব্লুবার্ড? পেয়েছি। তো আপনার মতো সাইকোর থেকে এর থেকে ভালো উত্তর কিভাবে আশা করব? সাইকোর উত্তর তো সাইকোর মতোই হবে। দাঁত কিরমির করে কথাগুলো মনে মনে আড়ালো নীলিমা। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আজগবি কথা বলা হয়ে গেল। এবার জীবন্ত মমি হওয়ার জন্য রেডি হও। এই না না, আমি জীবন্ত মমি হতে চাই না। তাহলে কি মৃত মমি হতে চাও? না না, আমি জীবন্ত মৃত কোনো টাইপের মমি হতে চাই না। প্লিজ এরকম করবেন না। আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনি বললে আমি কান ধরে উঠবোস করব। এগুলোর অভ্যাস আমার আছে। আমার ভুলগুলোর জন্য অনেকগুলো সরি। দয়া করে আমাকে মমি বানাবেন না। আমি আর কখনো পালাতে চাইব না। বিশ্বাস করুন, জীবনের ভয় আমার আছে। প্লিজ প্লিজ প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলা নীলিমার গলা শুকিয়ে কাশি উঠে গেল। এমন সময় সামনে পানির গ্লাস দেখে ঢক ঢক করে খেয়ে নিল। সামনে থাকা ব্যক্তিটি মিটমিট করে হাসছে। নীলিমা খেয়াল করলো ওর হাত একটু আগে বাঁধা ছিল, কখন খুলে দেওয়া হয়েছে ও টেরও পায়নি। ভাবলো সাইকোটা কি ম্যাজিক জানে নাকি? আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিতে পারি, আগে বলো মানবে কি না? সাইকোটা আবার কি শর্ত দিবে? সে যাই হোক, আমার অত ভেবে লাভ নেই। আগে জীবন বাঁচানো ফরজ। একটা ঢোক গিলে বলল, আমি রাজি, বলুন কি করতে হবে? আরে বা স্ট্রেঞ্জ, এত সহজে রাজি হয়ে গেলে? যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। আচ্ছা শোনো, তুমি আমার জান পাখি, তাই তোমাকে অতটা কঠিন শর্ত দেব না। এখন আমাকে আই লাভ ইউ বলে আমার গালে একটা কিস করতে হবে। আর হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, এটাই বলবে। কিন্তু এখন আমি এইসব শোনার মুডে নেই। তাই ঝটপট শর্ত পালন করে নিজেকে জীবন্ত মমি হওয়া থেকে মুক্ত করো, নইলে। এই না না, আমি আপনার শর্তে রাজি, কিন্তু আপনি তো একটা শর্ত মানতে বলেছেন, তাই আমি একটাই মানব। মানে আমি আপনাকে শুধু আই লাভ ইউ বলবো, কিন্তু চুমু দিতে পারবো না। আমি প্রথম শর্তটাই মানব। ওকে, শুরু করি। মিহরা নীলিমার দুই বাহু ধরে কাছে টেনে চেঁচিয়ে বলে উঠল, হে লিসেন, আমার রাগ উঠিও না। যেটা করতে বলেছি সেটাই করো। আর কথাটা আমি এক বাক্যে বলেছি। সো শর্ত একটাই ছিল। এনিওয়ে, তাড়াতাড়ি করো। আজীব ব্যাপার তো, এক বাক্যে তো কত কথাই বলা যায়। তাই বলে নীলিমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। মেহরানের ধমক শুনে নীলিমা এবার ভয়ে কাঁচুমাচু হয়ে গেল। ভাবলো, একবার মিথ্যা আই লাভ ইউ আর একটা চুমুই তো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই সাইকো আমার অমূল্য চুমুটা নিয়ে যাবে, যেটা এতদিন আমি আমার অজানা স্বামীর জন্য যত্ন করে রেখেছিলাম। ধুর, কি ভাবছি, সামনেই তো আমার সাইকো স্বামী বসে আছে। অত শত না ভেবে শর্তটা মেনে নেই, পরে এই খারুসটাকে আমি দেখে নেব। আমার নামও আফরিন নীলিমা চৌধুরী। এইসব ভেবেই সামনে তাকিয়ে দেখে মিহরানের উষ্ণ নিঃশ্বাস ওর মুখের কাছে পড়ছে। মিহরান নীলিমার খুব কাছে এসে চোখ বন্ধ করে আছে। সেটা দেখে নীলিমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। বুকের ধুকপুকানিটা যেন দ্বিগুণ বেড়ে গেল। কি হলো ব্লুবার্ড, এত দেরি করছো কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে শর্ত পূরণ না করলে। নীলিমা আর কিছু বলতে দিল না। ঝটপট মিহরানকে আই লাভ ইউ বলে ডান গালে একটা চুমু দিয়ে ভোঁ দৌড় দিল। চোখ খুলে নীলিমাকে সামনে দেখতে না পেরে মিহরান হো হো করে হেসে উঠল। আর মনে বলে উঠল, মাই লিটল ব্লুবার্ড, তোমার এত কাছাকাছি এসেছিলাম তোমার হৃদস্পন্দন অনুভব করতে। আর আমি খুব ভালোভাবে জানি যে কোনো কিছুর আঘাতকে খুব ভয় পাও। সেখানে জীবন্ত মমি হওয়া তো অনেক দূরের ব্যাপার। তোমাকে এত কাছে আনার জন্যই তো এত আয়োজন ব্লুবার্ড, আমার ব্লুবার্ড। এইদিকে এক দৌড়ে রুমে এসে হাঁপাচ্ছে নীলিমা। এসির বাতাসটাও ভালো লাগছে না, তাই দৌড়ে চলে গেল বেলকুনিতে। এখন বেলকুনিতে আসা ঠান্ডা বাতাসটাও ওর খুব ভালো লাগছে। নীলিমা ভাবছে, আচ্ছা ওই সাইকোটা আমায় এইরকম শর্ত কেন দিল? অন্য কোনো শর্তও তো দিতে পারতো, যেমন কান ধরে উঠবোস করা, ঠান্ডা পানিতে সাঁতার কাটা, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকা, আরও কত কিছু। কিন্তু ওই লুচু সাইকোটা আমায় আই লাভ ইউ বলে কিস করতে বলল। হাউ ফানি। আরে আরে, কি ভাবছি আমি? ওই পাগলটার মাথায় তো অনেক বুদ্ধি। কিভাবে আমার থেকে চুমু খেয়ে আমায় নাস্তানাবুদ করে ছাড়লো, বেশরম বেটা। আজ তো একটা জল্লাদ। এইসব ভাবতেই নাসারন্দ্রে বিরিয়ানি সুগ্রান ভেসে আসলো। পাশে তাকিয়ে দেখলো মিহরান হাতে প্লেট ভর্তি বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। নীলিমা মিহরানের হাসি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবছে, এই লোকটার হাসি এত মোহনীয় কেন? এত সুন্দর হাসিও কারো হয়? হাসলে গালে টোলও পড়ে।
আগে দেখতাম মেয়েদের গালে টোল পড়লে অনেক বেশি আকর্ষণীয় লাগে, এখন দেখছি এই খাটাস ব্যাটার গালে টোল পড়াতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। এই যে ভাবুক রানী, প্রথমত একাধারে আমাকে গালাগালি করলে, এখন আবার মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আমার টোল পড়া হাসি দেখছো। এমন করে তাকিয়ে থাকলে এখন কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে স্বামীর ফরজ হকটা আদায় করে নিব। রোজোরা নাচে কথাগুলো বলল মিহরান। মিহরানের এমন কথা নীলিমা হকচকিয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে মিহরানের দিকে তাকিয়ে মনে মনে বলল, বেশরম ঠোঁটকাটা লোক একটা। এখন খাবে নাকি আমি সব খেয়ে ফেলবো? আমার খুব ক্ষুধা লেগেছে। আহ, কি সুন্দর গ্র্যান্ড বিরিয়ানির। আমি এত সুন্দর রান্না করতে পারি সেটা নিজেরও জানা ছিল না। হ্যাঁ, এটা আপনি রান্না করেছেন? বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করলো নীলিমা। নয়, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা আমি রান্না করেছি। কেন, এতদিন যাবত তো আমার করা রান্নাই খাচ্ছ, আজ এত অবাক হওয়ার কী আছে? না মানে আপনি বিরিয়ানি রান্না করতে পারেন? না, আগে কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট ট্রাই করলাম, তাও আবার ইউটিউব দেখে। কারো খুব প্রিয় খাবার এটা? লোকটা কি আমার কথা বলছে? কিন্তু সে জানলো কিভাবে যে বিরিয়ানি আমার ভীষণ প্রিয়? ও, সে তো বলেছে আমাকে নাকি মুখস্থ করেছে, সো জানতেই পারে। কিন্তু আমি তার হাতের বিরিয়ানি কিছুতেই খাবো না। সে আমার ফ্রেন্ডকে মেরেছে, তার উপর আমাকে জীবন্ত মমি বানাতে চেয়েছে, এখন আবার দরদ দেখাতে এসেছে। যদিও বিরিয়ানি আমার খুব প্রিয়, তবুও আজ নিজেকে সামলে রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। নীলিমা মুখ ভেঙচি দিয়ে বলল, আপনার এই জঘন্য বিরিয়ানি আপনি খান, আমি খাবো না, আমি এখন ঘুমাবো। ও মা, এটা আবার কেমন কথা? তুমি তো বিরিয়ানির টেস্টও করলে না, তাতে জঘন্য খেতাব দিয়ে দিলে? নাকি আমি রান্না করেছি দেখে খেতে চাইছো না? মিহরান ভ্রু নাচিয়ে কথাটা জিজ্ঞেস করলো। এই লোকটা মাইন্ড রিডার নাকি? মনের কথা বলার আগেই বুঝে ফেলে। যাই হোক, আমি আমার কথায় অটল থাকবো। আমি এখন এই অসভ্য লোকটার সাথে কথাও বলবো না, চুপ করে থাকবো, দেখি কতক্ষণ বকবক করতে পারে। মিহরান নীলিমার ভাবমূর্তি দেখে বুঝে ফেলল ও কী করতে চাইছে, তাই বাঁকা হাসি দিয়ে বলল, ওকে ফাইন, তুমি না খেলে তো কিছু করার নেই, আমি একাই খাই। এ বলে মিহরান রুমে চলে গেল। বিছানায় বসে পায়ের উপর পা তুলে বসে খেতে লাগলো আর বলতে লাগলো, আহ, কি সুস্বাদু হয়েছে খেতে, এত সুন্দর করে মনে হয় রেস্টুরেন্টেও রান্না করতে পারে না। মিহরানের এই কথা শুনে নীলিমার সকল চ্যালেঞ্জ যেন ধুলোয় মিশে গেল। মনে মনে ভাবলো, এটা আমি কি বোকামি করছি। প্রথমত, আমি এই লোকের রান্না 15 দিন যাবৎ খাচ্ছি। দ্বিতীয়ত, আজ সেই সকালে খেয়েছি, সারাদিনে আর কিছু খাইনি। এখন আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমি তো ক্ষুধা সহ্যই করতে পারি না, তার উপর আজ ওই খারুসটা আমার প্রিয় বিরিয়ানি রান্না করেছে, আর আমি বোকার মতো এটা না খাওয়ার চ্যালেঞ্জ করছি। ওহ, সে মিও নীলিমা, তুই আস্তে একটা মাথা মোটা। যাই গিয়ে সাইকোটার সামনে গিয়ে বসি, সামনে গেলেই সাধবে। প্রথমে 2 বার না করে 3 বারের সময় খাবো, যতই হোক পেটের মধ্যে ক্ষুধায় চুচু করছে, তার উপর আমার স্বাদের বিরিয়ানি। যেই ভাবা সেই কাজ। নীলিমা বেলকনি থেকে রুমে গিয়ে মিহরানের সামনে মাথা নিচু করে বসলো। মিহরান আরও চোখে একবার নীলিমাকে দেখিয়ে দুষ্ট হাসি দিয়ে আবার খেতে বলল। নীলিমা মিহরানের দিকে একবার তাকিয়ে দেখলো মিহরান মনে সুখে খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বিরিয়ানি। নীলিমা এক মনে ভাবছে, এ কি বদ লোকটা, দেখি কিছুই বলছে না, আমার সামনে কিভাবে হাম হাম করে খাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি প্লেটটা ছো মেরে নিয়ে আসি। উফ। নীলিমা আবারও মাথা নিচু করে বসে রইল, হাতের সাথে হাত ঘষছে। মিহরান নীলিমার দিকে তাকিয়ে লক্ষ্য করলো ওর অবস্থা এমন যে আরেকবার স্বাদিলেই খাইব। এইভাবে ফিচেল হাসলো মিহরান, তারপর চুপচাপ খেয়ে প্লেট নিয়ে চলে গেল। নীলিমা হাঁ করে তাকিয়ে থাকলো মিহরানের চলে যাওয়ার দিকে। ও ভাবতেও পারেনি মিহরান ওকে না আসে দিয়ে এভাবে চলে যাবে। নীলিমা মনে মনে অজস্র গালি দিতে থাকলো মিহরানকে। এর মধ্যে সামনে তাকিয়ে দেখলো টি টেবিলে প্লেট ভর্তি বিরিয়ানি। সামনে তাকালো নীলিমা। তখন এমনভাবে আমার খাওয়ার দিকে বদনজর দিচ্ছিলে, ভাবলাম আমার নিজের জান বাঁচানো ফরজ, তাই তোমার খেতাব দেওয়া এই জঘন্য বিরিয়ানি নিয়ে হাজির হলাম। এখন এগুলো খেয়ে তোমার ওই বদনজর থেকে আমাকে রক্ষা করো। মিহরানের কথা শুনে নীলিমার রাগে ফোঁসফোঁস করতে লাগলো। সাপের মতো ফোঁসফোঁস না করে খেয়ে নাও, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। না খেলে আর কিছু বলার আগে নীলিমা প্লেট নিয়ে খাওয়া শুরু করলো। নীলিমা এমনভাবে খাচ্ছে যেন কতদিনের অভুক্ত। মিহরান নীলিমাকে দেখে ঠোঁট টিপে হাসছে আর মনে মনে বলছে, আমি জানি তুমি ক্ষুধা একদম সহ্য করতে পারো না, তার উপর তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছি, প্রথমে আমাকে ইগনোর করবে এটাও জানতাম, তাই তো এই নিনজা টেকনিক প্রয়োগ করলাম। নীলিমা খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে, সাইকোটা সত্যিই দারুণ রান্না করেছে, বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, কিন্তু আমি সেটা কিছুতেই স্বীকার করব না, আমি শুধু খাবো। মিহরান নীলিমার খাওয়া দেখে ঠোঁট টিপে হেসে বলল, আরে বা, আমার হাতের জঘন্য বিরিয়ানি রেসিপি যে কেউ এত হামহাম করে খেতে পারে এটা আমার জানা ছিল না। এনিওয়ে, তুমি খুব পেটুক, এটা কিন্তু মানতেই হবে। যেভাবে হাঁসের মতো গপ গপ করে খাচ্ছ, কবে যেন ক্ষুধার কষ্টে আমাকেই খেয়ে ফেলো। নীলিমা রাগে মুখ করে বলল, দেখুন, আমি কিন্তু খুব রেগে যাব, আর রেগে গেলে আমার খুব ক্ষুধা লাগে, তাই তো?
মানে আপনি জানলেন কিভাবে? উফ ব্লুবার্ড, তোমাকে কতবার বলেছি যে তোমার থেকেও তোমার সম্পর্কে আমি বেশি জানি। কিন্তু একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে। এতদিন জানতাম মেয়েরা রেগে গেলে 2-3 দিন না খেয়ে থাকে, অথচ তুমি তার বিপরীত। তবে একটা জিনিস ভেবে খুব অবাক হলাম, এত পেটিক হয়েও তুমি এতটা ফিট থাকো কিভাবে? স্লিম বডি, মেদহীন পেট, জিরো ফি। স্টপ 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 প্লিজ। আপনার কি ঠোঁট কাটা টাইপ কথা না বললে ভালো লাগে না? আচ্ছা, আমার এখন খুব ক্লান্ত লাগছে, এখন আমি ঘুমাবো। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনার তো এটাও জানার কথা যে আমার ঘুম পেলে সাথে সাথে ঘুমাতে হয়, নইলে আমি ঠিক থাকতে পারি না। এটাও জানি যে তুমি ঘুমালে তোমাকে জড়িয়ে ধরে লিপ কিস করলেও তুমি টের পাও না। মেহরানের রেহেন কথা নীলিমা যেন 120 ভোল্টেজের শক খেলো। ভ্রু জোড়া কুচকে বলল, মানে কী সব বাজে বাজে কথা বলছেন? আমাকে ঘুমের মধ্যে কে চুমু দিবে? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে বাজেভাবে টাচ করেনি। মেহরান ফিচেল হেসে বলল, আমি কি একবারে বলেছি যে তোমাকে অন্য কেউ টাচ করেছে? আমি তো প্র্যাকটিক্যালি করেছি, তাই বললাম। নীলিমা যেন অবাকে শীর্ষে পৌঁছালো। মেহরানের দিকে তীক্ষ্ণ চাহনি দিয়ে বলল, আপনি আমার ইজ্জত মান সব শেষ করে দিলেন। আমি আপনার নামে শ্লীলতাহানির মামলা দেব, নির্লজ্জ বেহায়া পুরুষ। হাউ ফানি সুইটহার্ট। আমি আমার বউকে যা খুশি বলবো করব, তাতে এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? আর নির্লজ্জের মতো কি করেছি? আচ্ছা, এই টাইপের ন্যাকা কথা কোথায় শিখেছ? সিরিয়াল দেখে নাকি আমার শাশু মমের থেকে? নীলিমা অবাক হয়ে বলল, শাশু মম মানে? শাশু মম মানে আমার শাশুড়ি মা। আসলে তার সাথে এই আদরের নামটা একদম যায় না। কি বলো তো, এই নামটার মধ্যে একটা মায়া কাজ করে। উনি যেহেতু বিদেশে থাকেন, তাই তার জন্য এই ছোট্ট নামটাই প্রযোজ্য, শাশু মম। আর শোনো, তুমি অ্যাডাল্ট মেয়ে, জীবনটাকে সিনেমার মতো না ভেবে রিয়েল লাইফে আসো। স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল রিলেশন হলে কোনো পাপ হয় না, সেখানে এখনও পর্যন্ত আমি তোমার সাথে কিছুই করিনি। এতদিন তোমাকে অনেক সময় দিয়েছি আর নিজেকেও প্রিপেয়ার করেছি বাকি জীবনটা কিভাবে সুন্দর করে কাটাবো সেজন্য। সব প্ল্যান শেষ, এখন শুধু প্র্যাকটিক্যালি হওয়া বাকি। তোমার হাতে তোমার ফাইনাল এক্সাম শেষ হওয়া পর্যন্ত সময় আছে, অর্থাৎ আর মাত্র 1.5 মাস সময় আছে। এর মধ্যে তুমি নিজেকে প্রিপেয়ার করবে, নইলে আমি ফোর্স করতে বাধ্য হব। কারণ তোমার থেকে এক একটা মুহূর্ত দূরে থাকো আমার জন্য অধিক যন্ত্রণাদায়ক। আজ তোমার এক বন্ধু তোমাকে স্পর্শ করেছে, কাল আরেক বন্ধু স্পর্শ করবে, এটা আমি কখনোই সহ্য করব না। আর এখন থেকে তুমি আমার সাথে আমার রুমে ঘুমাবে, কোনো দ্বিমত করলেও আমি শুনবো না। ফোর্স করার আগে ঘুমাবে চলো। এই বলে মেহরান নীলিমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেল। ফোর্স করবেন না বলেও তো ফোর্স করছেন, সব কিছুই তো আমার ইচ্ছের বিরুদ্ধে করছেন। যত পারেন করে নিন, একদিন আমারও সুযোগ আসবে। মনে মনে বিড়বিড় করে কথাগুলো বলল নীলিমা। এই প্রথম নীলিমা মেহরানের রুমে এলো। এর আগে তার রুমে আসা হয়নি, কারণ বিয়ের পর থেকে মেহরান নীলিমাকে উপরে মেহরানের পাশের রুমে আটকে রেখেছিল। আর বাসাটা ডুপ্লেক্স হওয়ায় নীলিমা পালানোর সুযোগ পায়নি। তাছাড়া পুরো বাড়িতে সিসি ক্যামেরা থাকায় নীলিমা তার কোনো বুদ্ধিকেই কাজে লাগাতে পারেনি। এই কয়েকদিনে মেহরান নীলিমাকে ওর অনুভূতিগুলো অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নীলিমা কোনো কথাই বলেনি, উল্টো পালাই পালাই করেছে। সামনে ফাইনাল এক্সাম থাকায় নীলিমা মেহরানকে অনেক অনুরোধ করে ইউনিভার্সিটিতে যায়। তারপর যা হওয়ার হয়ে গেল। নীলিমা ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে কমফোর্টার গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহরান সেটা দেখে মুচকি এসে ল্যাপটপে কাজ করলো। কিছুক্ষণ কাজ করে ল্যাপটপ বন্ধ করে মেহরান নীলিমার পাশে শুয়ে কম্পিউটারের মধ্যে হাত ঢুকিয়ে নীলিমাকে জড়িয়ে ধরল। মেহরানের শক্ত হাতের স্পর্শ নীলিমার পেটের উপর অনুভব করতে কিঞ্চিত কেঁপে উঠল। কণ্ঠে তেজ নিয়ে বলল, দেখুন, আমাকে আপনার রুমে জোর করে নিয়ে এসেছেন বলে যা খুশি তাই করবেন, সেটা আমি একদম বরদাস্ত করব না। আর আপনার সাহস হলো কী করে আমাকে জড়িয়ে ধরার, তাও আবার খালি গায়ে? তাহলে কি পুরোটা খুলে ফেলবো? তুমি বললে এক্ষুনি করতে রাজি আছি। নীলিমা এবার মেহরানের দিকে ফিরে তার মুখ চেপে ধরে বলল, প্লিজ আপনার ওই ঠোঁট কাটা মুখটা বন্ধ করে আমাকে ঘুমোতে দিন। আমি আপনার কথা শুনেছি, এখন আপনিও আমার কথা শুনবেন। কথাগুলো বলেই নীলিমা অপর পাশে ফিরল। মেহরান মুখে দুষ্ট হাসি ঝুলিয়ে আবারও একইভাবে নীলিমাকে জড়িয়ে ধরল, তবে আগে থেকে আরও শক্ত করে। নীলিমা এবার রেগে উড়নচণ্ডী হয়ে গেল। কম্পিউটার সরিয়ে উঠে বসে বলা শুরু করলো, কি শুরু করেছেন এইসব? আপনি কি আমাকে ঘুমোতে দিবেন না? তাহলে আমি অন্য রুমে চলে যাই। এই বলে নীলিমা বিছানা থেকে নামতে নিলেই মেহরান নীলিমার হাত টেনে এক ঝটকায় তার বুকের উপর ফেলল। বুকের সাথে নীলিমার মাথা চেপে ধরে বলল, ব্লুবার্ড, আমার হার্টবিট অনুভব করো। তুমি এখান থেকে চলে গেলে আমার হার্টবিট মিস হয়ে যাবে। তাই জেনে শুনে নিজের ক্ষতি কখনোই করব না। তাই বাহানা না করে চুপচাপ আমার বুকে ঘুমিয়ে পড়ো। আর গরমের মধ্যেও যে তোমার কমফোর্টার গায়ে দেওয়ার অভ্যাস আছে, এটাও আমি জানি। নীলিমা মেহরানের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, আর কি কি জানেন আপনি? এখন যে আমি খুব বিরক্ত বোধ করছি, এটা জানেন আপনি? এটাও জানি। চিন্তার কিছু নেই,
প্রথম প্রথম সবারই একটু আনইজি লাগে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। একসময় এমন হবে যে তুমি আমার বুক ছাড়া ঘুমাতেই চাইবে না। ততদিনে অবশ্যই আমাদের মাঝে লিটল প্রিন্সেস চলে আসবে। বাট ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেব। নীলিমা মনে মনে বলছে, এই পাগলটা দেখছি বাচ্চা পর্যন্ত চলে গেছে। যেখানে আমি ওনাকে কখনো মেনেই নিব না, সেখানে আমি নাকি তার এই পাথরের মতো শক্ত বুকে ঘুমাতে চাইব? কখনোই না, মরে গেলেও না। হয়েছে, আমাকে বকা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ো, নইলে তোমার এই নরম তুলতুলে শরীরটাকে স্যান্ডউইচ বানিয়ে খেতে আমার বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, জোরাজোরি করলে আমি আরও শক্ত করে জড়িয়ে ধরবো, তখন অনুরোধ করলেও কাজ হবে না। বোঝোই তো আমি পুরুষ মানুষ, আর তুমি নরম তুলতুলে ব্লুবার্ড। সো এখন ঘুমাও, সকালে আমার অফিসে যেতে হবে, ইম্পর্ট্যান্ট মিটিং আছে। নীলিমা মনে মনে বলল, ইস আসছে আমার পুরুষ মানুষ। শালা, তুই তো একটা সাইকো, আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিলি। ধুর, এসব আমি কি ভাবছি। চাইলে জীবনটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারবো, তবে এই সাইকোর কাছ থেকে অনেক দূরে পালিয়ে গিয়ে। কিন্তু কিভাবে কি করব এখন, এইসব ভেবে আমি আর সাইকো হতে চাই না। দেখা যাবে ঘরের মধ্যে দুই পাগলের মেলা বসবে। আপাতত এই সাইকোটার পাথর বুকেই ঘুম দিই। যদিও নরম তুলতুলে বালিশ ছেড়ে ঘুমাতে পারি না, তাতে কি ক্লান্তির ঘুম রাস্তার পাশেও খুব সুন্দর হয়। নইলে ফুটপাতে থাকা মানুষগুলো এত কোলাহল, গাড়ির হর্ন থাকার পরেও বেঘরে ঘুমোতে পারতো না। যেই ভাবা সেই কাজ, নীলিমার চোখ বুঝতেই ঘুমের দেশে পাড়ি জমালো। নীলিমার সারা শব্দ না পেয়ে মেহরান বুঝতে পারল যে সে ঘুমিয়ে গিয়েছে। মেহরান নীলিমার মাথায় আলতো করে চুমু দিয়ে এক মনে বলল, আমার থেকে পালিয়ে যাওয়ার চিন্তা মাথায় আনলেও ঝেড়ে ফেলো ব্লুবার্ড। তোমার এমন অবস্থা করব যে আমার থেকে পালানোর কথা কখনো মাথায়ও আনতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো ভেবে মেহরান তার লোমশ বুকে নীলিমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে করতে ঘুমিয়ে গেল। সকাল 9টা বাজে 30 মিনিট। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল নীলিমার। যদিও অ্যালার্মের শব্দটা আসতে ছিল, তবুও নীলিমার খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার অভ্যাস। কিন্তু এখন তো অনেক বেলা হয়েছে ভাবতে নীলিমা উঠতে নিলেই দেখলো একটু নড়তে পারছে না। তার উপর গালে আর কানে সুরসুর অনুভব করছে। নীলিমার একটা অভ্যাস আছে, সুরসুরি লাগলে ও খুব জোরে হেসে দেয়। তাই এইবারও তার ব্যতিক্রম হলো না। নীলিমা খিলখিল করে হেসে উঠল। নীলিমার হাসির শব্দে ঘুম ভেঙে গেল মেহরানের। চোখ কষলে নীলিমার দিকে তাকিয়ে ভাবলো, সকাল সকাল এই মেয়েকে কেউ লাফিং গ্যাস ছুড়ল নাকি? এতে দেখছি পাগলের মতো হাসছে। মেহরান চোখ কষলে আবার তাকিয়ে হাসির কারণ বুঝতে পেরে নিজেই হেসে দিল। মেহরান নীলিমার মাথায় আলতো করে চুমু দিল। হঠাৎ এইরকম হয় নীলিমার হাসি থেমে গিয়ে ধরফড়ে উঠে বসলো। পিট পিট করে মেহরানের দিকে তাকিয়ে বলল, এই বুড়া খাটাস, আপনি আমার মাথায় চুমু দিলেন কেন? তুমি যেভাবে 32 পাটি দাঁত বের করে হাসছিলে, এতে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল, তাই তোমাকে চুমু দিয়ে হাসি বন্ধ করলাম। আর কি বললে তুমি, আমি বুইড়া খাটাস? আমার বয়স 28 বছর, তোমার থেকে মাত্র 7 বছরের বড়। মেয়েরা তো তার স্বামীকে 20 বছরের বড় হলেও বুড়ো বলে না, আর তুমি দেখি এই বয়সে আমাকে বুড়ো বানিয়ে দিলে। ওকে ফাইন, তোমার সামনে নিজেকে প্রমাণ করতে আমি সর্বদা প্রস্তুত। বুড়োদের তো চামড়া কুচকানো থাকে, আমার জিম করা হাফ বডি তো তুমি দেখেছো। এখন ফুল বডি দেখিয়ে প্রুভ করব যে তোমার হাজব্যান্ড কতটা পারফেক্ট। এই বলে মেহরান ওর ট্রাউজারে হাত দিতে নীলিমা 2 হাত দিয়ে ওর চোখ চেপে ধরে বলল, অসভ্য নির্লজ্জ ভাই, একটা মেয়ের সামনে এভাবে উদাম হতে আপনার লজ্জা করে না? ছি ছি ছি। উফ, আবার সেই ফিল্মি ডায়লগ শুরু হয়ে গেল। তুমি তো দেখি ফিল্ম করলে বেস্ট ড্রামা কুইন হতে। তুমি আমার বৈধ বউ, তোমার সামনে জামা কাপড় খুলতে কিসের লজ্জা? আর লজ্জা তো নারীর ভূষণ। পুরুষরা এত লজ্জা পেলে তোমাদের মতো লাজুক লতাদের হ্যান্ডেল করবে কিভাবে? তখন তো ঠিকই লুজার বলে বদনাম করবে। তবে তুমি চাইলে এক মুহূর্তেই তোমার লজ্জা ভেঙে দিতে পারি। কি করব? নীলিমা চোখের ওপর থেকে হাত সরিয়ে বলল, আচ্ছা, আপনি কি সবসময় নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছু করতে পারেন না? যতক্ষণ আমার সামনে থাকে নেগেটিভ কথা বলে আমার মাথাটা নষ্ট করে দেন। আপনি সত্যি একটা নটি বয়, আর তুমি একটা হটি গার্ল, মাই সুইট হট ব্লুবার্ড। মেয়েরা নীলিমার কানের কাছে এসে হাসকে ভয়েসে বলল। নীলিমা এবার কান চেপে ধরে বলল, উফ, প্লিজ থামবেন আপনি। আপনার মতো আমি সাইকো হতে চাই না। আমি এখন ওয়াশরুমে যাব, এখন আবার আমার পিছু পিছু ওয়াশরুমে আসবেন না প্লিজ। এই বলে নীলিমা হনহন করে ওয়াশরুমে চলে গেল। মেহরান ফিচেল হেসে নীলিমার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে গেল। মেহরানের এই বাসায় আগে 2জন কাজের লোক ছিল, কিন্তু নীলিমাকে এই বাসায় নিয়ে আসার আগে 2জনকে অফিসে নিয়ে গিয়েছে, সেখানেই তারা কাজ করে। এরপর থেকে মেহরান নিজেই সব রান্না করে, ক্লিন করে। মেহরান এগুলোতে অভ্যস্ত, কারণ 12 বছর বয়স থেকে মেহরান বিদেশে বড় হয়েছে, তাই একা একা কাজ করার অভ্যাস তার আছে। মেহরান নীলিমাকে কারো নজরে পড়তে দিতে চায় না, তাই নিজেই সব করে। নীলিমা 30 মিনিট শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো টি টেবিলে প্লেট ভর্তি বিরিয়ানি, কিন্তু গতকালের মতো সুগন্ধ নেই। নীলিমা বিরিয়ানির প্লেট নাকের কাছে নিল ঘ্রাণ নেওয়ার জন্য, কিন্তু তাও পেল না। ওর কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগলো। ও ভাবলো, এটা তো গতকালকের বিরিয়ানি হতেই পারে না।
মনে হয় সাইকোটা নতুন করে রান্না করেছে, কিন্তু এমন কেন? কেমন যেন জঘন্য ফ্লেভার পাচ্ছি, না দেখতে সুন্দর আর না গ্রান। এসব ভেবে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নীলিমা মাথার চুলগুলো মুছল। আয়নায় তাকিয়ে দেখল পেছনে একটি ট্রে নিয়ে মিহরান দাঁড়িয়ে আছে, মুখে সেই পাগল করা মুচকি হাসি। নীলিমা আয়নার থেকে চোখ সরিয়ে পেছনে তাকিয়ে বলল, এমন করে দাঁড়িয়ে আছেন কেন? আর খাবার তো এনেছেন, এখন আবার ট্রেতে কী নিয়ে আসলেন? আমার জন্য অয়েল ফ্রি ভেজিটেবল অ্যান্ড থাই স্যুপ, আর তুমি খাবে বিরিয়ানি। নীলিমা তোয়ালে একপাশে রেখে বিছানায় বসে বলল, সকাল সকাল ওইসব অয়েল ফ্রি সাইপাস গিলতে আপনার আনিজি লাগে না? আমি তো অয়েলি খাবার ছাড়া খেতেই পারি না, যেমন ধরুন বিরিয়ানি। এই বলে নীলিমা বিরিয়ানির প্লেট হাতে নিয়ে এক লোকমা মুখে দিতেই ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নীলিমার এই অবস্থা দেখে মেহরান ঠোঁট টিপে হাসছে, কোনো রকম হাসি আটকে রেখে বলল, আরে আরে কি হলো তোমার? তোমার চোখ দুটো অমন রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল কেন? ও, মনে হয় খাবার গলা গিয়ে ঠেকেছে। আহ, তুমিও না এখনও বাচ্চাই রয়ে গেলে, খাবারটাও ঠিকমতো খেতে পারো না, নাও পানি খাও। নীলিমা পুরো লোকমাটাই মুখ থেকে ফেলে দিয়ে গ্লাসে থাকা পানি ঢকঢক করে গিলে ফেলল। নীলিমার চোখ মুখ লাল হয়ে গেছে, ওকে দেখতে পুরো রেড চেরি ফলের মতো লাগছে। মেহরানের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি রান্না করেছেন আপনি? এরকম জঘন্য বিরিয়ানি আমি কখনো খাইনি। আর এত ঝাল দিয়েছেন কেন? আপনি জানেন না আমি বেশি ঝাল একদম খেতে পারি না। কেন জান পাখি? এই জঘন্য বিরিয়ানি তো তুমি গতকাল রাতে গোগ্রাসে গিলছিলে, তাই তো আজ কত কষ্ট করে আবার বিরিয়ানি রান্না করলাম। তাহলে আজ কি সমস্যা হলো? সমস্যার কথা বলছেন? কালকের বিরিয়ানির সাথে আজকেরটার রাত দিন তফাৎ। কালকের বিরিয়ানি ছিল রেস্টুরেন্ট ফেল, আর আজকেরটা মনে হয় কোনো পশু পাখিও মুখে দিতে পারবে না। ছি! মেহরান নীলিমার কথা শুনে হো হো করে হেসে দিয়ে বলল, ও এই ব্যাপার? এর মানে তুমি স্বীকার করছো যে গতকালকের বিরিয়ানিটা বেস্ট ছিল? তাহলে গতকাল রাতে তো জঘন্য বিরিয়ানি বলে চিৎকার করছিলে। এই মিথ্যাটা না বলে আজ এটা খেতে হতো না। এর মানে আপনি ইচ্ছে করে আমার জন্য এটা রান্না করেছেন? গতকাল ওই কথা বলেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য? হুম, আমি যাদের ভালোবাসি তাদের কখনোই শাস্তি দিই না, তবে শর্ত দিই। আর এখন তোমাকে আমার যে কোনো একটা শর্ত মানতে হবে। হয় এই বিরিয়ানি খাবে, নইলে ওয়াশরুমে গিয়ে আমাকে সুন্দর করে গোসল করিয়ে দিতে হবে। আপনি কি ছোট বাচ্চা নাকি যে আপনাকে গোসল করিয়ে দিতে হবে? আমি পারবো না, মুখ ভেঙচি দিয়ে বলল নীলিমা। তাহলে আর কি করার, এই বিরিয়ানি খাও। আর খেতে না চাইলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এখন সিদ্ধান্ত তোমার। নীলিমা একবার ওই বিরিয়ানির দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ফেলল। ভাবলো, এই সাইকোটা চাইলেই ওই জঘন্য বিরিয়ানি আমায় গিলাতে পারবে। এর থেকে ভালো তার দ্বিতীয় শর্তটাই মেনে নেই। গোসল করানো তো কোনো ব্যাপার না, পানি ঢেলে দিলেই হয়ে যাবে। কিন্তু ওই পচা লোকটার শরীর আমার দেখতে হবে, এটা ভেবেই তো গা গিনগিন করছে। উফ, ভাবুক রানী, ভাবনা হয়ে গেলে এবার ওয়াশরুমে আসুন। আমি বুঝতে পেরেছি আপনি ওটা খাবেন না, সো ফলো মি। নীলিমা মেহরানের পিছু পিছু ওয়াশরুমে গেল। মেহরান শাওয়ার অন করে নিজের শরীর ভিজে নীলিমাকে ডেকে বলল, এবার বডি স্ক্রাবার দিয়ে আমার শরীর ঘষে দাও। আজব তো, আমি এটা কেন করব? পানি ঢাললেই তো হয়ে যাবে। ও মা, তুমি কি নিজের শরীরেও এমন ঘষা মাজা ছাড়া পানি ঢেলে ফেলো? না না, তা কেন করব? কিন্তু আমি আপনার শরীরে হাত দিতে পারবো না। ওকে, তাহলে চলো তোমাকে বিরিয়ানি খাইয়ে দিই। এই না না, আমি রাজি। এই বলে নীলিমা স্ক্রাবার দিয়ে মেহরানের পিঠে ঘষতে লাগলো। এমন করে ঘষতো যেন ছোট পিঁপড়া দৌড়াচ্ছে। তোমাকে দেখছি গোসল করানোর ট্রেনিং দিতে হবে, সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। নীলিমা এবার রেগে মেগে ফায়ার হয়ে জোরে জোরে ঘষা শুরু করলো। মেহরান ব্যথা পেয়ে বলল, উফ, তুমি শরীর ঘষছো নাকি সিরিজ কাগজ দিয়ে দেয়াল ঘষছো? নীলিমা এবার রেগে মেগে ফায়ার হয়ে স্ক্রাবারটা নিচে ফেলে ওয়াশরুম থেকে চলে গেল। মেহরান সেদিকে তাকিয়ে মুচকি এসে শাওয়ার নিতে লাগলো। শাওয়ার থেকে বেরিয়ে মেহরান দেখল নীলিমা বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেহরান মুচকি এসে কাবার থেকে ফর্মাল ড্রেস নিয়ে রেডি হয়ে নিল। অফিসে যাওয়ার আগে বেলকনিতে গিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে নীলিমার ঘাড়ের পিছনের মিচমিচে কালো তিলটা একটা গভীর চুমু দিয়ে বলল, পুরো শর্তটা কিন্তু এখনও পূরণ করনি। ফিরে এসে সুদে আসলে পূরণ করব। ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। সন্ধ্যায় কিউট একটা শর্ত নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আমার কিউটুস পেটুক বউ। মেহরান নীলিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। নীলিমা পেছন ফিরে হা করে তাকিয়ে রইল। আকস্মিক ঘটনায় পুরো বোকা বনে গেল।